আমি যাব না মেঘ, তোমার ইচ্ছে হলে তুমি একা যাও। ভ্রুগোটায় মাহি। কিছুক্ষণ আগেও যে মেয়েটা অমন হাসি হাসি মুখ করে কথাবার্তা বলছিল, সে কিনা মেইডেন আসতেই চুপসে গেল। কিন্তু কেন? মাহি গম্ভীর মুখে চোখ তুলে তাকালো মিলার পানে। মিলা মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, তার এক হাত এখনো চেপে রেখেছে মেইডেন। মিলার পা দুটো কেমন অস্থির হয়ে আছে, ধরে রাখা হাতটা মোচড়াচ্ছে অনবরত। মাহির সন্দেহ জাগল এবার। সন্দেহাতীত কণ্ঠে তৎক্ষণাৎ মেইডেনকে শুধায়, ওকে এভাবে ধরে রেখেছেন কেন মেইডেন? হাতটা ছেড়ে দিন ওর। কথাখানা কর্ণপাত হতেই চোখ সরু করে তাকায় মেইডেন। চোখে মুখে তার স্পষ্ট নাখোশের ছাপ, কপালে জমেছে বিশাল বিরক্তির ভাঁজ। মাহির কথাটা যে খুব একটা পছন্দ হয়নি ওনার, তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে তার পরিবর্তিত মুখাবয়বে। মস্তিষ্ক তার ঝাঁঝিয়ে বলতে লাগলো, শেষে কিনা 2 দিন আগে প্যালেসে আসা পুচকি মেয়েটাও আমায় হুকুম ছুটছে। এও কি সম্ভব? মস্তিষ্কের ঝাঁঝানো বাক্যটা ঠোঁট অবধি এগোয়নি মেইডেনের। তিনি কেমন নিপুণতার সাথে মুহূর্তেই নিজের মুখাবয়বে পরিবর্তন আনলেন। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে পরক্ষণে আওড়ালেন, না ডিয়ার, ওকে এই মুহূর্তে ছেড়ে দিলে বিপদ হতে পারে। কেননা তোমাকে মিলার সম্বন্ধে একটা কথা এখনো বলাই হয়নি। থামলেন মেইডেন। রয়ে সয়ে ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলেন নতমুখী মিলার পানে। গম্ভীর অথচ ঝাঝালো কণ্ঠে হুকুম ছুড়লেন, এক্ষুনি নিজের কক্ষে যাও মিলা, আমি আসছি। মিলা হাঁসফাঁস করতে করতে ঘাড় কাত করল আলগোছে। মেইডেনের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পেতেই ভীষণ অস্থিরতায় পায়ের গতি বাড়ায় মেয়েটা। এক ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লম্বা করিডোরে। কক্ষের 2 ধারে নতমস্তকে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন স্থির হয়ে আছেন, হাতে থাকা রাইফেলগুলো 2 ধারে মুখ করে রাখা। মিলা ভয়ার্ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল। বুক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে এক পলক ফের তাকালো মাহির কক্ষের পানে। কিছু একটা ভেবে ভেবে মেয়েটা কেমন উদাস কণ্ঠে আনমনে বিড়বিড় করে বলল, নিজের হাতে নিজের ক্ষতি করো না মুনলাইট। সন্দেহাতীত মাহি এখনো নিজের কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায়। মেইডেন সময় নিচ্ছেন বেশ। মাহির নরম তুলতুলে ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুরে তাকে নিয়ে বসলেন মখমলের বিছানার উপর। কিয়ৎক্ষণ একদৃষ্টিতে মাহির তুলতুলে হাতের পানে তাকিয়ে রইলেন মধ্যবয়সী। তার মাঝে তেমন কোনো তাড়া নেই জবাব দেবার। ওদিকে মাহি চিন্তিত। মিলার ব্যাপারে কি এমন বলবেন মেইডেন, তা নিয়ে যেন হাজারটা চিন্তায় জর্জরিত সপ্তদশী। সে এবার বিরক্ত হয়ে চট করে মেইডেনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে আনল। মেইডেন ভরকালেন মেয়েটার এরূপ কাণ্ডে। হকচকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডিয়ার? মাহি বিরক্ত। এমনিতে চুপচাপ থাকলেও মেয়েটার আবার তুখোড় তেজ। তার উপর মিলার বলে যাওয়া অমন কথা ভাবনায় ফেলেছে তাকে। মিলা তখন কাকে উদ্দেশ্য করে বলল কথাগুলো? সে কি কোনোভাবে মেইডেনকে উদ্দেশ্য করে বলল? বুদ্ধিমতী সপ্তদশী কথা নেবার উদ্দেশ্যে কপালে গোটা কতক ভাঁজ টেনে কাটকাট কণ্ঠে বলতে লাগল, মিলার ব্যাপারে কি বলতে চেয়েছিলেন মেইডেন? সদা মিনমিনিয়ে কথা বলা মেয়েটা কিনা আজ অমন কাটকাট কণ্ঠে তেজ দেখিয়ে কথা বলছে। এ নিয়ে মাথা ব্যথার শেষ নেই মেইডেনের। মনে মনে তিনি তেতে উঠলেও বাইরে থেকে একদম পানির মতো স্থির। চোখে মুখে স্পষ্ট অভিমান লেপ্টে আওড়ালেন, শোনো মেঘ, আমি জানি না মিলা তোমায় কি বলেছে, তবে আমি এইটুকু বলতে পারি, মিলা যা বলেছে তা বিশ্বাস করো না, কেননা ও মানসিকভাবে অসুস্থ। থমকায় মাহি। মানসিকভাবে অসুস্থ মানে? কই,
মিলাকে দেখে তার তো একবারও এমনটা মনে হয়নি। তবে যে মেইডেন এসব বলছেন, মাহি খানিক গম্ভীর হলো এই পর্যায়ে। মন দিয়ে শুনতে লাগলো মেইডেনের বাকি কথাগুলো। এদিকে মেইডেনের চোখে মুখে স্পষ্ট বিষাদের ছাপ। মধ্যবয়সী ছলছল চোখ অদূরের দেয়ালের দিকে নিবদ্ধ। মানুষটা কেমন অন্যমনস্ক হয়ে আওড়াচ্ছেন। গতকাল রাতে ডিনার টাইমে মনস্টার যাকে শার্কের পেটে চালনা করেছিল সে আর কেউ নয়, মিলার কাজিন ছিল। এই পুরো বাড়িতে একমাত্র ইলিয়াডই এমন ব্যক্তি ছিল যার সাথে মন খুলে কথা বলতো মিলা। কিন্তু গতকালকের ঘটনার পর থেকে মেয়েটা বড্ড ডিস্টার্ব। আজ সকালেও কিচেনে দুজনের গায়ে গরম তেল ছুঁড়ে এসেছে। বলতে পারো ইলিয়াডের অনুপস্থিতিতে মেয়েটা আগের চাইতেও বেশি উন্মাদ হয়েছে। তাই এখন ওর আশেপাশে থাকাটা রিস্ক। হতবম্ব মাহি। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেয়েটা। এখানকার মানুষগুলো এত রহস্যময় কেন? কার কথা বিশ্বাস করবে সে? এদিকে মাহিরমন হতবম্বতা দেখে আলতো হাসলেন মেইডেন। তখনই একটুখানি পিছিয়ে গিয়ে এক ঝটকায় গা থেকে উলের শালটা নামিয়ে দিলেন। মুহূর্তেই উন্মুক্ত হলো মধ্যবয়সীর পুড়ে যাওয়া হাত দুটো। মাহি কেমন আঁতকে উঠল তা দেখে। মেইডেনের হাতের ক্ষতগুলো একদম তাজা। সফেদ রঙা অয়েনমেন্টের মৃদু প্রলেপ দেখা যাচ্ছে কোথাও কোথাও। মাহি ঢোক গিলল সামান্য। চোখে মুখে ব্যথাতুর ভাবভঙ্গি ফুটিয়ে জিজ্ঞেস করল, এসব কি করে হলো মেইডেন? ইরা স্মিত হাসল। হাত বাড়িয়ে নামিয়ে রাখা শালটা ফের গায়ে জড়িয়ে নিলেন। কিয়ৎক্ষণ চুপ থেকে আনমনে বললেন, এ আর নতুন কি? পাগড়িটা রোজ রোজ পাগলামি করে, আর আমার ওসব নীরবে সয়ে যেতে হয়। কি আর করব বলো? শত হলেও ও আমার মারিয়ার বয়সী। জানো কি, মিলার আর তোমার মুখের দিকে তাকালেই আমার মেয়েটার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। মনটা কিছুটা হলেও স্বস্তি পায় তোমাদেরকে দেখে। নরম দিলের মাহি। মেইডেনের এহেন মায়াবী কথায় তার মন গলেছে বেশ। কিছুক্ষণ আগে নিজের করা অমন রূঢ় ব্যবহারে নিজেরই খারাপ লাগছে এখন। মাহি চোখ নামিয়ে বসে রইল চুপচাপ। মেইডেন সরু চোখে পরখ করলেন মাহির নত মুখখানা। আলতো হেসে একটুখানি গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, মন খারাপ করলে কেন মেয়ে? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি? তৎক্ষণাৎ চোখ তোলে মাহি। মেইডেনকে শুধরে দিয়ে ওড়ায়, না না, তেমন কিছু না। আমি আসলে নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমি আপনার সাথে। মেইডেন মুচকি হাসলেন মেয়েটার এহেন সরল স্বীকারোক্তিতে। এগিয়ে এসে আদুরে ভঙ্গিতে হাত রাখলেন মাহির মাথায়। চমৎকার কণ্ঠে বললেন, বোকা মেয়ে, এসব নিয়ে ভেবো না তো। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। নিজেকে নিয়ে ভাবো। যা করতে ভালো লাগবে তাই করো। কারণ জীবন তো একটাই, তাই না? যেহেতু জন্মেছি, মরতে তো একদিন হবেই। সেক্ষেত্রে ভয়ে ভয়ে বেঁচে কি লাভ? যতদিন বাঁচবে শক্ত হয়ে বাঁচবে, নিজের মন মতো চলবে, ঠিক আছে? মেইডেনের কথাগুলোতে বুঝি এক অনন্য স্বস্তি খুঁজে পেল মাহি। এ যেন ঠিক তার মায়ের কথা। মাহি যতবার ভেঙে পড়ত তার মা তো ঠিক এভাবেই বোঝাতো। সর্বদা তাকে শক্ত হতে বলতো। তবে আজ কেন তার মা কোত্থাও নেই? মায়ের কথা মনে পড়তেই মুখটায় আধার নেমে এলো মাহির। বুকটা ধরে গেল এক অদ্ভুত হাহাকারে। সম্মুখে বসে থাকা মেইডেন বোধহয় আজ করতে পারলেন মেয়েটার মনের অবস্থা। তিনি তখনই প্রসঙ্গ এড়াতে উদ্যত হলেন। মাহির ডান হাতে টান বসিয়ে তারা দেখিয়ে বললেন, এই মেয়ে, তুমি না তখন বললে তুমি গার্ডেনে যেতে চাও? তাহলে ওঠো, আমি নিয়ে যাচ্ছি তোমায় গার্ডেনে। কি, যাবে তো আমার সাথে?
ভরে আসা চোখ দুটো কোনো মতে লুকায় মাহি। মাথাটা নুইয়ে রেখে ঝাঁকালো কয়েকবার। মেইডেন স্মিত হেসে উঠে দাঁড়ালেন। মেয়েটাকেও নিজের সাথে করে নিয়ে বেরুলেন কক্ষের বাইরে। ধীর পায়ে হাঁটছে মাহি। টুকটাক কথা বলছে মেইডেনের সাথে। দুজন হাঁটতে হাঁটতে প্যালেসের সদর দরজার কাছে আসতেই হঠাৎ থেমে গেলেন মেইডেনিরা। মাহিও থামল তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে মেইডেনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে মেইডেন? মেইডেন তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় জিভে দাঁত কাটলেন। বাহুর মাঝ থেকে মাহির হাতখানা সরিয়ে দিয়ে আফসোসের সুরে বলতে লাগলেন, আই অ্যাম সো সরি ডিয়ার, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার আবার উচ্চমাত্রার ডায়াবেটিক্স আছে, যার জন্য ওষুধ টাইম টু টাইম খেতেই হবে। সো আই কান্ট গো উইথ ইউ। হতাশ হলো মাহি। এতক্ষণের উপচে পড়া খুশিটা কেমন নিভে গেল ধপ করে। মেইডেনের নিজের কাছেই বড্ড খারাপ লাগলো যেন। তিনি মন খারাপ করে শুধালেন, আমি দুঃখিত ডিয়ার, আসলে আমি। বাকিটা বলার মতো সুযোগ পেলেন না মেইডেন। তার আগেই মাহি কেমন সৌজন্যতা রক্ষা করে আওড়ালো, ইটস ওকে মেইডেন, আপনি ঘরে গিয়ে ওষুধ খান, আমিও ঘরে চলে যাচ্ছি। অন্য কোনো দিন ঘুরবো না হয়। মেয়েটার কণ্ঠে স্পষ্ট মন খারাপের সুর টের পেলেন মেইডেন। আফসোসে ডুব দিয়ে উল্টো পথে ঘুরে দাঁড়াতেই হঠাৎ দেখলেন সামনে থেকে হেঁটে আসছে সিট। কানের দুই পাশে হেডফোন গুজে রাখা, হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। ছেলেটা চোখ বুজে কী সব গুনগুন করতে করতে এগিয়ে আসছে। মেইডেন সিডের দিকে তাকিয়ে থেকে এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবেই লাফিয়ে উঠলেন পরক্ষণে। চটজলদি পাশে দাঁড়িয়ে থাকা মাহির ডান হাতের কবজি চেপে ধরে এগোলেন সিডের পানে। এদিকে মাহি কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দেখছে মেইডেনের কাণ্ড। এক আধবার মুখ খুলেছে যদিও, তবে মেইডেন তার কোনো কথাকেই পাত্তা দেয়নি তেমন। সে তৎক্ষণাৎ এক হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালো সিডের। সিড বেচারা চোখ বুজে হাঁটতে থাকায় দেখতে পায়নি এহেন অবরোধ। ফলাফলস্বরূপ বুকের কাছে হুট করে কারো হাত লেগে যাওয়ায় আটকে উঠে চোখ খুলল সিড। পরক্ষণে চোখের সামনে নিরীহ নতমুখী মাহিকে দেখতে পেয়ে থমকায় এক মুহূর্তের জন্য। কালো রঙা ফ্লোরাল ফ্রকে মেয়েটাকে একদম আদুরে পিচ্চি পিচ্চি লাগছে। মাথার চুলগুলো কি সুন্দর করে বব ক্লিপ দিয়ে আটকে রেখেছে। মেয়েটার ফর্সা মুখখানায় নেই কোনো প্রসাধনীর ছাপ। তারপরও তাকে এতটা মোহনীয় লাগছে কেন কে জানে। সিড নিজের গতি হারাচ্ছে মনে হচ্ছে। তার বেহায়া চোখ দুটো আজ ফের আটকেছে এক বাঙালিনীর মোহনীয় সৌন্দর্যের জালে। জীবনে কত বিদেশি রূপবতী দেখল সে, দেখেছে নানান সৌন্দর্যের অধিকারী সুন্দরীকেও। তবুও এই সাধারণ বাঙালি মায়াবতীর মাঝে কি এমন পেল সে, যার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে তার জন্য। এদিকে মেইডেন আর দৃষ্টিতে দেখছেন সব। নতমুখী মাহি ইতস্তত করছে সিডের সামনে, হাত মোচড়াচ্ছে বারবার। মেইডেন খানিক গলা খাকারি দিতেই বেচারা সিডের সম্বিত ফিরল বোধহয়। সে কেমন হকচকিয়ে দৃষ্টি সরালো অন্যত্র। কিয়ৎক্ষণ আমতা আমতা করে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? মেইডেনের আফসোসের শুরু হলো এই পর্যায়ে। মাহির পানে একবার দৃষ্টি ফেলে আফসোসের সাথে আওড়ালেন, দেখো না সিট, মেয়েটা কত শখ করে গার্ডেনে ঘুরতে চেয়েছিল, তাই ভাবলাম ওকে না হয় নিয়ে যাই গার্ডেনে। কিন্তু কাণ্ড দেখো আমার ভুলো মনের, আমার যে ওষুধ খেতে হবে সেটা ভুলেই বসেছিলাম। তাই আমি চাচ্ছি তুমি না হয় মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, কি বলো, নিয়ে যাবে তো? বুক কাঁপল সিডের, মাথায় জেঁকে বসল মনস্টারের ভয়। বেচারা ভয়ে ভয়ে তখনই দুই ধারে মাথা নেড়ে জানায়,
না না, আমি পারবো না। মেইডেন ঠোঁট উল্টালেন। মাহির মাথায় ক্রমশ হাত বুলিয়ে ন্যাকা স্বরে শুধালেন, তুমিও না বলে দিলে। ধুর, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোটোখাটো একটা শখ করলো, তাও কিনা পূরণ করতে পারলাম না। থাক, চলো মেয়ে, অন্য কোনো দিন না হয় ঘুরবো আমরা। বলেই মেইডেন একরাশ মন খারাপ নিয়ে সামনে এগুলেন মাহির হাত চেপে। এরই মধ্যে পেছন থেকে ভেসে আসে সিডের গম্ভীর কণ্ঠ, ওয়েট। থামলেন মেইডেন। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন আলগোছে। সিড তাকে এক প্রকার উপেক্ষা করে পা ঘুরিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর ঘাড়টা সামান্য নুইয়ে নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি গার্ডেনে যাবে? মাহি তৎক্ষণাৎ জবাব দিল না। মাথাটা নুয়ে রেখে হাত কসলাচ্ছে অনবরত। ছেলেদের সাথে ঘুরবে সে, কিন্তু কিভাবে? তার তো এসবে মোটেও অভ্যেস নেই। এদিকে সিড এখনও দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। মেইডেন তখন আগ বাড়িয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, ও যাবে, তুমি ওকে নিয়ে যাও। মনস্টার এখন প্যালেসে নেই, ও না হয় এই ফাঁকে একটু ঘুরে আসুক। মনস্টার নেই এইটুকু শুনতেই মনের ভেতর থেকে ভয়ডরখানি কমে গেল মাহির। মেয়েটা ঠায় মাথা নুয়ে রেখে ছোট করে বলল, যাব। সিড ঠোঁট কামড়ে হাসল। কি চমৎকার সেই হাসি! মেয়েটার এইটুকু সাহসেই যেন বিশ্বজয়ের আনন্দ মিলল যুবকের। সে আলতো করে পকেট থেকে এক হাত বের করে এনে বাড়িয়ে দিল মাহির পানে। চাপা স্বরে বলল, চলো। সিডের এহেন বাড়ন্ত হাত ধরা তো দূর, উল্টো নিজের হাত দুটো কেমন গুটিয়ে নিল মাহি। শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে আওড়ালো, দুঃখিত, এইটুকু পথ হাঁটতে কারো হাত ধরার প্রয়োজন বোধ করছি না। সিট মুগ্ধ এহেন বাক্যে। মেয়েটার প্রতি ভালো লাগাটুকু যেন আরেক ধাপ বেড়ে গেল তরতর করে। সে নিজের বাড়িয়ে রাখা হাতটা রয়ে গুটিয়ে নেয়। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে ধরে রেখে পরক্ষণে বলে, ফাইন, চলো। দুটো মানুষ মাঝে অল্প কিছু দূরত্ব বজায় রেখে হাঁটছে কেমন। মাহি আশেপাশে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাঁটলেও সিডের মুগ্ধ দৃষ্টি সম্পূর্ণ মেয়েটার উপর নিবদ্ধ। মেয়েটাকে কাছ থেকে জানার বড্ড লোভ হচ্ছে তার। জানতে ইচ্ছে করছে ওর সম্বন্ধে। সিড খানিকক্ষণ দোনামোনা করে হঠাৎ কথা বাড়ালো, তোমার পুরো নাম কি? মাহি হাঁটছে। আর কয়েক কদম এগুলেই চেরি ব্লসম গার্ডেন। এখান থেকেই তাদের অপরূপ মোহনীয় দৃশ্য পাগল করছে মাহিকে। যার দরুন পাশ থেকে ভেসে আসা সিডের কথাটা তেমন একটা শোনেনি মাহি। সিড কি বুঝলো কে জানে। সে নিজে থেকে ফের বলল, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এবার শুনল মাহি। থমকে দাঁড়ায় পথে। ঘাড় বাঁকিয়ে ভ্রু কুঁচকে তাকায় সিডের মুখ পানে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে, হঠাৎ এমন প্রশ্ন কেন? সিডের মুখে রানী। মেয়েটার চোখে চোখ পড়তেই থমকেছে সে। হারিয়েছে নিজের বোধবুদ্ধি। তার অমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে মুখ কুঁচকায় মাহি। কপাল ঝাঁঝিয়ে উঠল বিরক্তিতে। চেনা নেই জানা নেই হুট করে একজন অপরিচিত মেয়ের দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকার কি আছে শুনি? যত সব ম্যানারলেস পার্সন। মাহি গাল বাঁকিয়ে নিজে নিজেই হাঁটা ধরল গার্ডেনের দিকে। লম্বা লম্বা 4টে কদমে অবশেষে গার্ডেনে প্রবেশ করল সপ্তদশী। গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে যাওয়া জমিনে পা রাখতেই হৃদয়টা কেমন শিথিল হয়ে গেল তার। মুখটা সামান্য উঁচু করে তাকালো উপরের দিকে। বাতাসের মৃদু ঝাপটায় গাছের ফুলগুলো ঝরে পড়ছে ক্রমশ। এ যেন গোলাপি রঙের স্নোফল। মাহি ভীষণ উৎফুল্ল হলো। অন্তর্মুখী সপ্তদশীর অন্তরের কোণে লুকায়িত বাচ্চামোগুলো বুঝি ঠেলে বেরিয়ে আসতে চাইছে আজ। সে নিজের 2 হাত 2 দিকে ছড়িয়ে এক ছুটে দৌড়ে গেল সামনে।
ওপর থেকে ঝরতে থাকা ফুলের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে খিলখিলিয়ে হাসছে মেয়েটা। এক আধবার নিচু হয়ে জমিনে পড়ে থাকা পাপড়িগুলো দুই হাতে তুলে ফের ছুঁড়ে দিচ্ছে উপরের দিকে। মেয়েটার দিল খোলা পাগলামি চলছে। এরই মধ্যে মাহি স্পষ্ট টের পেল তার পেছনে কারো উপস্থিতি। মাহি ভাবল হয়তো সিড এসেছে, তাই সে ঘুরে না তাকিয়েই বলতে লাগলো, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম অন্তত। কথার প্রতি উত্তরে জবাব আসেনি পেছন থেকে, তবে মাহির মনে হচ্ছে তার খুব কাছে এগিয়ে এসেছে কেউ। আর একটু হলেই বোধহয় স্পর্শ লাগবে গায়ে। মাহি ভীষণ রাগান্বিত হলো এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে ঘুরতে তিরিক্ষি মেজাজে আওড়ালো, কি সমস্যা আপনার? এত কাছে? কথাটা মাঝপথেই থামল তার, যখন চোখ পড়ল সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বলিষ্ঠদেহী পুরুষের দিকে। লোকটার গায়ে জড়ানো লম্বা কালো হুডেড ক্লোক। দুই হাত ছড়ালে বোধহয় প্রজাপতির ন্যায় ভারী দেখাবে হাতাগুলো। মাথার উপর টানা বড় গোলাকার টুপি, যার দৈর্ঘ্যে মুখের অর্ধেকটা ঢাকা। যুবকের নাকমুখ ঢেকে আছে কালো রঙা রাউন্ড কাপড়ের মাস্কে। পায়ে পড়েছে দামি বুট। মাহি ভরকায় এহেনরূপী মানুষকে দেখে। সে হকচকিয়ে পেছাতে গেলেই সম্মুখের বলিষ্ঠদেহী যুবক এক হ্যাচকা টানে তাকে নিজের একদম কাছে টেনে আনে। মাহি ভরকায়। ভয়ে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। নতুন করে এ আবার কার পাল্লায় পড়ল সে? ভয়াল মেয়েটা দুই হাতে বুক বরাবর ধাক্কা দিয়ে যাচ্ছে যুবকের, কিন্তু যুবকের অত বড় শরীরটা একটুও নড়ল না। মাহি এবার ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। কে আপনি? এক্ষুনি ছাড়ুন আমায়, নইলে কিন্তু আমি চিৎকার করব। তখনই বাড়িতে থাকা মনস্টারটা বেরিয়ে এলে আপনাকে তার প্রাডার পেটে চালান করে ছাড়বে। প্রাণের মায়া থাকলে ছাড়ুন আমায়। মাস্কের আড়ালে পিয়ার্সিং করা ঠোঁটটা পিষে হাসল নাকি যুবক? হাবভাবে তো তাই মনে হচ্ছে। সে এবার কোনোরূপ কথাবার্তা ছাড়াই চট করে মাহিকে এক হাতে তুলে নেয় বেশ খানিকটা উঁচুতে। মাহির পা দুটো ঝুলছে শূন্যতে। সে ক্রমাগত মোচড়াচ্ছে ছাড়া পেতে। এরই মধ্যে যুবক নিজের কোমরের পিঠ থেকে বন্দুকটা বের করে আনতেই হকচকিয়ে ওঠে মাহি। ভয়ার্ত ঢোক গিলে মেয়েটা কেমন চিৎকার দিয়ে ওঠে, ওরে আল্লারে! ওই রাক্ষসটা আমার প্রয়োজনে কেন আসে না খোদা? ও রাক্ষস, কই আপনি? আমায় মেরে ফেললো কে যেন। মাহি চেঁচাচ্ছে। তার চেঁচানোর মাঝেই যুবক বন্দুকের ট্রিগার চাপল দুইবার। মাহি তখনই ভয়ে গুটিয়ে গেল যুবকের বুকে। যুবক শুট করেছে বাগানের জমিনে, যেথায় পাপড়ির নিচে লুকিয়েছিল বিষধর সাপ। একটু হলেই কামড়ে দিত মাহিকে। ভাগ্যিস যুবক সময় মতো এসেছে। এদিকে মাহি থরথরিয়ে কাঁপছে যুবকের বুকে। তার কানের কাছে আচমকা মুখ নামিয়ে কেউ একজন বলে ওঠে, যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কিনা তার বুকেই নিজেকে আড়াল করলি। ছ্যা ছ্যা, নির্লজ্জ বান্দির মেয়ে!